আজ চাকরিহারা শিক্ষকরা গোলাপ দিয়ে সাংবাদিকদের, সংবাদ মাধ্যমের কর্মীদের, রিপাবলিক বাংলার প্রতিনিধি হিসেবে আমাকে, তুলিকাকে এবং আমাদের ভিডিও জার্নালিস্টদের হাতে গোলাপ তুলে দিয়ে বললেন, আপনারা আমাদের পাশে রয়েছেন, সরকার নেই তাই গোলাপ আপনাদের দিচ্ছি। দিতে গেছিলেন পুলিশকে, তাদের নেওয়ার মতো সিদ্ধারা ছিল না। এই সমস্ত বিতর্কে আসার আগে এই মুহূর্তে আরো বড় একটা ব্রেকিং উঠে আসছে, একটা অত্যন্ত বড় ব্রেকিং নিউজ এই মুহূর্তে নিতে বলবো। ব্রেকিং নিউজ, আমতলা থেকে বড় ঝামেলার খবর আসছে, অশান্তির খবর আসছে। দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুরে বিক্ষোভ চলছে, ওয়াকফের বিরোধিতায় প্রবল বিক্ষোভ চলছে। আমতলা চৌরাস্তা অবরোধ করে এই মুহূর্তে অশান্তি, ঝামেলা। 117 নম্বর জাতীয় সড়কের যানজট। কালকে থেকে এই পাগলামি শুরু হয়েছে। জবে থেকে ওয়াকফ বিল পাস হয়েছে, ওয়াকফের নতুন আইন পাস হয়েছে, তারপরেই বিভিন্ন সময় অশান্তি ঝামেলার খবর উঠে এসেছে। এবার আমতলা থেকে ভয়ঙ্কর ছবি উঠে আসছে। দক্ষিণ 24 পরগনার আমতলা থেকে ব্রেকিং নিউজ। গাড়ি ঘিরে ধরে ভাঙচুর চলছে। একটি গাড়ি ঘিরে ধরা হয়েছে, বাস ঘিরে ধরা হয়েছে। গতকাল বাস থেকে পতাকা খোলা হয়েছে। আজ আমতলায় গাড়ি ঘিরে ধরে বিক্ষোভ চলছে, অশান্তি চলছে, তাণ্ডব চলছে এক প্রকারের, এবং ওয়াকফের বিরোধিতায় তাণ্ডব চলছে। পুলিশ কতটা সক্রিয়তা নিয়েও প্রশ্ন থাকছে। একের পর এক জায়গা থেকে বড় খবর উঠে আসছে অশান্তির। ওয়াকফের নতুন আইন নিয়ে বিক্ষোভ, ওয়াকফ বিরোধিতায় তাণ্ডব চলছে। পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়েছে, পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়েছে। এর আগে গতকাল মৌলালিতে পতাকা খোলার ছবি ভাইরাল হয়। শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার টুইট করেন, তার আগেও ভাঙচুর হয়েছে। আজকেও মুর্শিদাবাদ বিভিন্ন জায়গা থেকে ভাঙচুরের খবর এসছে। এবার আমতলার বিষ্ণুপুর থেকে, দক্ষিণ 24 পরগনা থেকে খবর উঠে আসছে কিশলয়ের অগ্নিবাণে। ব্রেকিং নিউজ, কিশলয়ের অগ্নিবাণে আমি কিশলয় ব্রেকিং নিউজ নিয়ে আসছি, যেখানে বড় খবর আসছে। আমতলার বিষ্ণুপুরে ওয়াকফ বিরোধিতায় বিক্ষোভ এবং চৌরাস্তা অবরোধ করে বিক্ষোভ। 117 নম্বর জাতীয় সড়কে যানজট, পুলিশের গাড়ি ভাঙচুর। বড় খবর উঠে আসছে বিষ্ণুপুর, দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুর থেকে কিশলয়ের অগ্নিবাণের ব্রেকিং নিউজ সেগমেন্ট। ব্রেকিং নিউজ উঠে আসছে। আবারও অশান্তি, ঝামেলা, তাণ্ডব, পাগলামি চলছে। ওয়াকফের নতুন আইনের বিরোধিতার নামে এবং পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়েছে, বাস ঘিরে ধরা হয়েছে এবং বড় একটা মব, যেটাকে বলে ভিড়, নিয়ন্ত্রণের বাইরে গিয়ে অশান্তি ঝামেলা করছে, সেই ছবি উঠে আসছে আমতলা থেকে। গত দুদিন ধরে যে পাগলামি চলছে, আরো এক ছবি উঠে আসছে আমতলা থেকে কিশলয়ের অগ্নিবাণে। ব্রেকিং নিউজ এই মুহূর্তে। একদিকে যেমন ওয়াকফের নতুন আইন নিয়ে রাজ্যে তাণ্ডব চলছে, পাগলামি চলছে, পুলিশ কি করছে প্রশ্ন থাকছে। অন্যদিকে এ রাজ্যের রাস্তায় কারা বসে আছেন? বসে আছেন শিক্ষকরা, যারা চাকরি হারিয়েছেন। কারা বসে আছেন? বসেছিলেন, বহুদিন বসেছেন ডাক্তাররা। কারা বসেছেন? পড়ুয়ারা। এই মুহূর্তে ছবি উঠে আসছে আজকে পরপর যা ঘটলো। দ্রুত একবার দর্শকদের দেখানোর জন্য কিশলয়ের অগ্নিবাণে ড্রোন উড়িয়ে নজরদারি চালিয়েছে পুলিশ। যে মিছিল হয়েছে এসএসসি ভবনের সামনে, সেই মিছিল শান্তিপূর্ণভাবে এসে অবস্থান করেছে এসএসসি ভবনের সামনে, কিন্তু সেই মিছিলের উল্টো দিকে ছিল বিশাল পুলিশ বাহিনী। তাদের হাতে কাঁদানে গ্যাস থেকে কাঁদানে গ্যাসের শেল, লাঠি, বিভিন্ন রকমের ঢাল, বিভিন্ন রকমের সরঞ্জাম, সব কিছুই ছিল। ব্যারিকেড করা হয়েছিল। পুলিশের বিরাট সরঞ্জাম দেখে মনে হচ্ছিল কোনো যুদ্ধক্ষেত্র বটে, কিন্তু তারপরেই দেখা যায় শান্তিপূর্ণভাবে শিক্ষকরা, যাদের চাকরি হারা, তারা একদিকে যেমন অনশন করেছেন পুলিশের রক্তচক্ষুর সামনেই, তারা অবস্থান করেছেন এসএসসি ভবনের সামনে। মিছিল হয়েছে এবং এই নিয়ে এই মুহূর্তে বড় একটা ব্রেকিং নিউজ উঠে আসছে কিশলয়ের অগ্নিবাণে। মিটিং চলছে, বৈঠক চলছে, এই চাকরিহারাদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক চলছে। ব্রাত্য বসুর বৈঠক চলছে, শিক্ষামন্ত্রী চাকরিহারা বৈঠক, বিকাশ ভবনে বৈঠক চলছে বলে খবর। 2 ঘন্টার বেশি বিকাশ ভবনে সেই বৈঠক চলছে। বৈঠকে চাকরিহারাদের 13 জন প্রতিনিধি রয়েছেন, তার সঙ্গে এসএসসি চেয়ারম্যান রয়েছেন। চাকরিহারারা নিজেদের দাবি নিয়ে গিয়েছেন। তাদের দাবির মধ্যে রয়েছে যোগ্য অযোগ্য ভাগ করা, তাদের দাবির মধ্যে রয়েছে টেন্টেড আনটেন্টেড লিস্ট প্রকাশ করা,
তাদের দাবির মধ্যে রয়েছে ওএমআর শিটের মিরর ইমেজ পাবলিশ করা। এই সমস্ত দাবি নিয়ে ব্রাত্য বসুর কাছে গিয়েছেন শিক্ষকরা। বলছেন সমস্ত লিস্ট থাকা সত্ত্বেও সরকার ইচ্ছে করে তা প্রকাশ করছে না। এই বৈঠকের কি আপডেট প্রতি মুহূর্তে উঠে আসবে, প্রতি মুহূর্তে তুলে ধরবো এই বৈঠকে কি হবে। আদৌ রাজ্য সরকার লাঠিপেটা করা ছাড়া কোনো সলিউশন দিতে পারবে কিনা সেই ছবি, সেই খবর আমরা তুলে ধরবো। কিন্তু আবারও আসছি সেই প্রশ্নে, যে রাজ্যের স্বাস্থ্য, সুরক্ষা এবং শিক্ষা রাস্তায় বসে থাকে, স্বাস্থ্য অর্থাৎ ডাক্তার, সুরক্ষা অর্থাৎ ভবিষ্যতের সুরক্ষা, আমাদের পড়ুয়ারা, আমাদের ছাত্রছাত্রীরা যারা চাকরি প্রার্থী এবং যারা চাকরি হারা, যারা শিক্ষক, তারা শিক্ষা ব্যবস্থার প্রতিনিধি, এরা প্রত্যেকে আজ রাস্তায় বসে তিনটে ছবি, দর্শকদের জন্য তিনটে ছবি। চাকরি চেয়ে পথে চাকরি প্রার্থীরা তারা বহুদিন ধরে রাস্তায় বসেছেন, তাদের ওপরেও লাঠিচার্জ করা হয়েছে, বিভিন্ন সময় চাকরি প্রার্থীদের মাটিতে ফেলে মারা হয়েছে, প্রিজন ভ্যানে তোলা হয়েছে। এরা সব স্টুডেন্ট, এরা ছাত্রছাত্রী, পড়ুয়া যারা চাকরি চেয়ে পথে বসে রয়েছেন। বিচারের দাবিতে পথে ছিলেন বহুদিন ধরে চিকিৎসকরা। আরজিকর ঘটনার পর সেই চিকিৎসকদের হয়ে যখন তারা প্রতিবাদ করেন তখন বিভিন্ন সময় পুলিশ তাদের তুলে দেয়, এমনকি লাঠিচার্জেরও খবর আসে যখন ইস্টবেঙ্গল মোহনবাগানের ম্যাচের আগে, তাদের গেমের আগে সেই সময় বিক্ষোভ হয়, সেই সময় ডাক্তাররাও ছিলেন সেই প্রতিবাদে। এবার চাকরিহারাদের ওপর লাঠিচার্জ, তারাও রাস্তায়। আজকে আমার প্রশ্ন, আজকে আমার অগ্নিবাণ কিশলয়ের অগ্নিবাণে প্রশ্ন করব। আজ আমার প্রশ্ন কিশলয়ের অগ্নিবাণে মানুষের হয়ে প্রশ্ন করছি, ডাক্তার, ছাত্র, শিক্ষককে রাস্তায় বসানো সরকার, এই সরকারের আর আছে দরকার? যদি ডাক্তার রাস্তায় বসে থাকে, অনশনে বসে থাকে, যদি ছাত্র রাস্তায় বসে থাকে, অনশনে বসে থাকে, অর্থাৎ যারা চাকরি প্রার্থী, এবং যদি শিক্ষকরা যারা চাকরি হারা তারাও রাস্তায় বসে থাকে, পুরো রাজ্যটা যদি রাস্তায় বসে থাকে, তাহলে প্রশ্ন, এই সরকারের আর কি দরকার আছে? আমি প্রথমে আজ কিশলয়ের অগ্নিবাণে চাকরি হারা শিক্ষক যিনি অনশনে বসেছেন, বাকি অতিথিদের কাছে যাওয়ার আগে, বাকি গেস্টদের কাছে যাওয়ার আগে আমি প্রথমে কথা বলবো। আমার সঙ্গে রয়েছেন সুমন বিশ্বাস, চাকরি হারা, অনশন করছেন, অনশনে বসে আছেন, এবং ফিরহাদ হাকিম বলছে এরা এই গোটা ঘটনাটা ঘটাচ্ছেন টিভিতে মুখ দেখানোর জন্য। প্রথম প্রশ্ন করব আপনাকে সুমন বাবু, রিপাবলিক বাংলায় কিশলয়ের অগ্নিবাণে আপনাকে স্বাগত। আপনাদের প্রতিনিধিরা গেছেন বৈঠকে, ব্রাত্য বসুর সঙ্গে বৈঠক চলছে, আপনারা আশাবাদী এই বৈঠকে ফলাফল কিছু বেরিয়ে আসবে, লিস্ট প্রকাশ হবে, আপনার অনশন আপনি তুলবেন এবং চাকরিহারারা চাকরি ফেরার পথ খুঁজে পাবে, আপনারা কি আশাবাদী? প্রথম কথা হচ্ছে, আপনি যে প্রশ্ন করেছিলেন মাননীয় মন্ত্রী ফিরহাদ হাকিম আমাদের বলেছেন মুখ দেখানোর বিষয়। আমার ধারণা, আমি সকালবেলা বলেছিলাম গত পরশুদিন যে পুলিশ যোগ্য শিক্ষকদের লাঠি মেরেছে তার সাসপেনশন হবে, তাকে সরিয়ে দেবে, দেখবেন তাকে সরিয়ে দেওয়া হয়েছে। আর আমি আপনাদের দর্শকদের বলবো, মাননীয় মুখ্যমন্ত্রী তিনি এরকম একজন মন্ত্রী যিনি অনশনের মতো একটা পবিত্র কর্মসূচিকে আমাদের দেয়ালে যখন পিঠ ঠেকে গেছে, সেই যোগ্য চাকরিহারাদের এইভাবে বিদ্রুপ করছেন, মাননীয় মুখ্যমন্ত্রী নিশ্চয়ই একটা ব্যবস্থা নেবেন। এই ফিরহাদ হাকিমকে একসময় আমরা টাকা নিতে দেখেছি না ক্যামেরায়, উনি একটা চোর, উনি একটা পাক্কা চোর, ঠিক আছে? সুতরাং তার বিরুদ্ধে মাননীয় মুখ্যমন্ত্রী নিশ্চয়ই ব্যবস্থা নেবেন। 3 নম্বর বললেন যে ব্রাত্য বসু, উচ্চশিক্ষামন্ত্রী, মাননীয় উচ্চশিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, তিনি আজকে যে যোগ্যদের সাথে মিটিং করেছেন, সেখানে আমরা যারা যোগ্য আছি এখানে এসএসসির অফিসের সামনে অনশনে অবস্থানে বসে আছি। এসএসসির চেয়ারম্যান বলেছে মিরর ইমেজ দেব আছে এবং যোগ্যদের তালিকা দেব, কিন্তু সেই যে যোগ্যদের কোনো প্রতিনিধি আজকে বিকাশ ভবনে মাননীয় ব্রাত্য বসুর সঙ্গে মিটিংয়ে ছিল না। আমাদের প্রশ্ন, বিকাশ ভবনে মাননীয় শিক্ষামন্ত্রী কাদের সঙ্গে বৈঠক করেছেন? এখানেও তো যোগ্যরা রয়েছে, আমাদের বললে আমরাও তো যেতে পারতাম। তাহলে তিনি কিসের এত ভয় পাচ্ছেন?
যোগ্যদের একটি তালিকা, পৃথক সুস্পষ্ট নির্ভুল তালিকা দিয়ে দিলেই তো ঝামেলা চুকে যায়। তাহলে সত্যের মুখোমুখি হতে ভয় পাওয়ার আশঙ্কায় আমার নাম বলা হয়েছিল, আপনারা দেখেছেন, সেই নাম কেটে দেওয়া হয়েছে। সুতরাং রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আমি জানাতে চাই, আপনার যে উচ্চশিক্ষা মন্ত্রী শ্রীমান শ্রদ্ধেয় ব্রাত্য বসু, যিনি জাতীয় সঙ্গীত তো করে গান, তিনি অত্যন্ত কৃতি মানুষ, সেক্ষেত্রে আমার কোনো সন্দেহ নেই। তিনি আজকের বৈঠকে আমাদের যদি নিতেন কি সমস্যা হতো? সুমন বাবু, আমি এখান থেকে প্রশ্ন করব, আমি বাকি অতিথিদের কাছে গিয়ে আমি আপনার কাছে ফিরবো। সুমন বাবু, আপনি বড় একটি কথা বলেছেন। সুমন বাবু বলছেন যাদের ডাকা হয়েছে, যাদের ডাকার কথা ছিল তাদের ডাকা হয়নি, কিন্তু বেছে বেছে কয়েকজনকে ডাকা হয়েছে, অত্যন্ত বড় অভিযোগ করছেন সুমন বাবু। আমি প্রত্যেকের সঙ্গে পরিচয় করে দিয়ে আরো একবার সুমন বাবুর কাছে যাব। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন কাশেম আলী, রাজনৈতিক কর্মী। আমার সঙ্গে মণিশঙ্কর চ্যাটার্জি রয়েছেন, আইনজীবী, তৃণমূলকে সমর্থন করেন। অরুণিমা পাল রয়েছেন, চাকরি প্রার্থী। ডক্টর তথাগত দাস রয়েছেন, প্রতিবাদী চিকিৎসক, বহুদিন ধরে রাস্তায় ছিলেন। এবং সুমন বিশ্বাসের সঙ্গে কথা বলছি, চাকরিহারা, যিনি অনশন করছেন। এবং শঙ্কুদেব পণ্ডা যোগ দিচ্ছেন, বিজেপি মুখপাত্র। সুমন বাবু, আবারও বলুন, আপনি বলছেন যাদের ডাকা হয়েছে তাদেরকে বেছে বেছে কোনো একটি কারণে বিশেষভাবে ডাকা হয়েছে, এরা আসলে আপনাদের প্রতিনিধি নয়, এই বৈঠক যারা করছেন, এটা বলছেন আপনি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখুন 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 গত 7 তারিখে যখন নেতাজি ইন্ডোরে সভা হয় মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে, সেই সভাতে তো যোগ্য শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মীরা দেখেই নিয়েছে যে কারা প্রশ্ন করতে পারে। কেউ প্রশ্ন করেনি, শুধু মাননীয় মুখ্যমন্ত্রী এলেন, সভা ডাকলেন, কিছু সিলেক্টেড লোক বলল, তিনি একটা নতুন মুখরোচক ললিপপ দিলেন, ভলান্টিয়ারি শিক্ষকতার নিদান দিলেন, তিনি চলে গেলেন। কেউ বলতে পারল না। আমি কিন্তু সেদিন বলার চেষ্টা করেছিলাম, যোগ্য শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মীবৃন্দ, আমি সেদিন চিঠি দিয়েছিলাম মাননীয় মুখ্যমন্ত্রীকে, আমাদের কিভাবে আটকানো হয়েছিল। এই কঠিন পোস্টের সত্যের মুখোমুখি দাঁড়াতে মাননীয় মুখ্যমন্ত্রী ভয় পান, সত্যের মুখোমুখি দাঁড়াতে ভয় পান উচ্চশিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেই কারণেই আমাকে রুখে দেওয়ার জন্য কিছু তোতা পাখি, নিশ্চিত তারা যোগ্য, তাদের নিয়ে আমার কোনো বিরোধ নেই, কিছু তোতা পাখি যাদেরকে যা বলা হবে তাদের সিলেক্ট করে নিয়ে যাওয়া হয়েছে। আমি বলছি, যদি আমাকে নিয়ে যেতে তাদের কি সমস্যা ছিল? বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচারিত হয়েছে যে সুমন বিশ্বাসের নামটা কেটে দেওয়া হোক। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমি জানাতে চাই, কিসের এত ভয়, কিসের এত ভয়? ওএমআর সিটের মিরর কপিগুলো আপনি আপলোড করে দিন, বাংলার মানুষ দেখে নিন কারা যোগ্য, কারা শূন্য পেয়েছে। যাদের নিয়ে যাওয়া হয়েছে তারা কারা? তাহলে 12 জন বসেছেন বৈঠকে। সুমন বাবু, কাদের ডাকা হয়েছে বৈঠকে? এরা কারা? যারা বৈঠকে গিয়েছে তারা বলছে আপনাদের প্রতিনিধি হয়ে বৈঠকে গেছেন, তারা বলছেন এরা কারা? এরা আমাদের মতোই যোগ্য, এরা আমাদের মতোই যোগ্য একটা অংশ। আমার তাদের সাথে কোনো বিরোধ নেই, কিন্তু আমাদের নিয়ে যেতে কিসের এত আপত্তি? কি এই যে মিটিংটা কেন লাইভ স্ট্রিমিং হবে না? মিটিংটা কেন লাইভ স্ট্রিমিং হবে না? বাংলার যোগ্য শিক্ষকরা, শিক্ষাকর্মীরা কেন জানতে পারবে না ওই সভাঘরে কি আলোচনা হচ্ছে? ওএমআর এর কপিগুলো কেন অবিলম্বে আজকেই আপলোড করা হচ্ছে না? যোগ্যদের তালিকা কেন আজকেই প্রকাশ করা হচ্ছে না? আমরা চিঠি দিয়েছিলাম, নাকচ করে দেওয়া হয়েছে। কারণ আমার নাম যখনই শোনা হয়েছে সুমন বিশ্বাস, তখনই জ্বর চলে এসছে উচ্চশিক্ষামন্ত্রী মাননীয় ব্রাত্য বসুর, যিনি জাতীয় সঙ্গীত গাইতে গিয়ে তোতলায়। আমি এই প্রশ্ন করতে চাই মাননীয় মুখ্যমন্ত্রীকে, আপনারা এখনো টালবাহানা করছেন যোগ্যদের জীবন নিয়ে। আপনার উচ্চশিক্ষামন্ত্রীকে জিজ্ঞাসা করুন, কিসের এমন ভয় ছিল সুমন বিশ্বাস নামটা শুনে? কেন আমার নাম কেটে দেওয়া হয়েছে? আমি যোগ্যদের প্রতিনিধি হিসাবে কথা বলতে চাই। চাকরি পেয়ে একটা কাপড় কিনেছিলাম, কাপড়টা হয়তো চলে গেছে, কিন্তু আমার মতো যারা শত শত যোগ্য আছে তাদের সেই কাপড় ফিরিয়ে দেওয়ার লড়াই আমরা দাঁতে দাঁত চেপে চোয়াল শক্ত রেখে লড়ছি। আমরা অবস্থানে আছি 3 দিন ধরে, অনশনে আছি। আগে পুলিশ একটি প্রেস কনফারেন্স করলো, করে বলল বিভিন্ন ভাবে পুলিশকে আপনারা আক্রান্ত করেছেন। সুমন বাবু, পুলিশ বলছে আপনারা পুলিশকে আক্রমণ করেছেন, আক্রান্ত করেছেন, অ্যাটাক করার চেষ্টা করেছেন, তাই পুলিশ লাঠি চালিয়েছে। আপনারা এই কাজ কেন করেছেন?
না, আপনাদের দর্শকদের মাধ্যমে বলতে চাই এটা অত্যন্ত ভুল কথা। আমরা যারা এখানে অনশনে বসেছি, অবস্থানে বসেছি, আমরা মাইকিং করে দিয়েছি, আমরা পুলিশের সাথে সম্পূর্ণ সহযোগিতা করছি। এটা সম্পূর্ণ পিসফুল ডেমনস্ট্রেশন, কোনো রকম ভায়োলেন্স, কোনো রকম আইন শৃঙ্খলার অবমাননা আমরা করিনি, কোনো দিন করবও না। কিন্তু প্রশাসন যদি এই ধরনের মিথ্যা কথা বলে প্রভোকেশনে আমাদের বাধ্য করে, আমরা আত্মবলিদান দেওয়ার জন্য তৈরি। আপনাদের দর্শকদের মাধ্যমে গোটা পশ্চিমবঙ্গবাসীকে জানাতে চাই, আজকের দিনেও যেখানে যোগ্যদের একটি উপযুক্ত লিস্ট প্রকাশ করা দরকার, আজকের দিনে ওএমআর শিটের মিরর কপিগুলো প্রকাশ করা দরকার, সেই দিনেই রাজ্যের প্রশাসন ভয় দেখাচ্ছে, চোখ রাঙাচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী জানে আমরা ভয় পাই না, আমরা কোনোদিন ভয় পাইনি, আমরা কোনোদিন ভয় পাবো না। সুতরাং এইসব পুলিশ প্রশাসন যা বলছে আমাদের এর সঙ্গে কোনো সম্পর্ক নেই। মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বলতে চাই, আপনার পুলিশ প্রশাসন, আপনার ওই ফিরহাদ হাকিম, মাননীয় মন্ত্রী ব্রাত্য বসু, এদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। যোগ্যদের তালিকা প্রকাশ করে তাদের চাকরিটা ফিরিয়ে দিন। জনরোষের হাত থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মনে রাখবেন, বাস্তিল দুর্গ গুড়িয়ে গিয়েছিল, নবান্ন গুড়িয়ে যেতে সামান্যটুকু সময় লাগবে না। সুতরাং সেই ভয়ঙ্কর দিনের অপেক্ষা যদি না করেন, আপনি যোগ্যদের তালিকা প্রকাশ করুন, আমাদের চাকরিটা ফিরিয়ে দিন। অনেক কষ্টের চাকরি, আমরা গরিব ঘরের ছেলে ফেলে কোথায় যাবে? আপনি যোগ্যদের চাকরি বাঁচান, এইটুকুই আমার বক্তব্য। বেশ, বাংলার মানুষকে বলবো, বাংলার শিক্ষক যারা আছে আপনার কাছে মানুষ, আপনার কাছে ফেরত আসছি সুমন বাবু, আপনি বড় বড় অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষকদের পাশে দাঁড়ান। এটাই উপযুক্ত সময় পশ্চিম বাংলায় আন্দোলন করে তোলার জন্য। সুমন বাবুর সঙ্গে থাকুন, আমি আসছি আমার কাছে, আপনার কাছে আসছি, আবার আসছি। আপনি বড় বড় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আপনি বলেছেন যারা বৈঠকে গেছে আপনাদেরই একটা অংশ, কিন্তু তারা যারা বৈঠকে গেছে তাদের বেছে বেছে নিয়ে যাওয়া হয়েছে। আপনি বলছেন যাদের যাওয়া উচিত ছিল, যারা অনশন করছে তাদেরকে ডাকা হয়নি, যারা স্থাপকতা করেছিলেন সেদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে নজরুল মঞ্চে তাদের ডাকা হয়েছে। আপনি বলছিলেন আমি আপনার কাছে আসছি, আমি এখানে একবার অরুণিমার কাছে আসবো। অরুণিমা, আপনারা বহুদিন ধরে রাস্তায় পড়ে থেকেছেন, আপনারা চাকরিটা পানইনি, এনারা পেয়ে হারিয়েছেন। এরা বলছেন এদের সঙ্গে একই বিষয় হয়েছে, যেখানে বেছে বেছে কয়েকজনকে বৈঠকে ডাকা হয়েছে। আমি ডাক্তারবাবুর কাছে আসবো, তারপর মণিশঙ্কর কাছেও যাবো, মণিশঙ্কর বাবুর কাছে। আমার প্রশ্ন হচ্ছে, আমি আসছি, আমার প্রশ্ন হচ্ছে অরুণিমা, আপনাদের সাথেও তো হয়েছিল, বেছে বেছে কয়েকজনকে ডাকা হয়েছিল, বৈঠক হয়েছিল, তারপর চাকরি হয়েছে। বেছে বেছে ডাকার এই প্রবণতাটা এই সরকার একটা অংশকে রাস্তায় বসিয়ে দেবে, আপনারা চাকরি প্রার্থী, এরা চাকরিহারা, এরা ডাক্তার, সবাই রাস্তায় বসে থাকবে, তারপর বেছে বেছে কয়েকজনকে ডেকে নিয়ে যাওয়া হবে এবং বৈঠক করার নাটক হবে, এই হবে। অরুণিমা। কিশোর বাবু, আপনি লক্ষ্য করে দেখুন, প্যাটার্ন এক, কোড অ্যান্ড কোড প্রাতিষ্ঠানিক দুর্নীতির কি প্যাটার্ন? এক কথায় চাকরি নিলামে বিক্রি হবে, তারপরে সেই তথ্য লোপাট হবে। কি এই যেখানে ডাক্তারবাবু আছে, কি স্বাস্থ্য কি শিক্ষা, প্যাটার্ন এক। তারপরে সেখান থেকে বেছে বেছে আবার যারা স্থাপকতা করবে, যারা সেইগুলোকে রক্ষা করবে, অর্থাৎ ম্যাল প্র্যাকটিসকে যারা বাঁচিয়ে রাখবে তাদেরকে নেবে। এই প্যাটার্ন দেখে আমরা ক্লান্ত, আমরা পরিত্রাণ চাইছি। এখন ভাষণ দেওয়ার সময় না, এখন কাজ করার সময়। সুমন স্যার যে কাজ করছেন, এই কাজ প্রত্যেকটা বাংলার আনাজ কানাজ সবার। আজকে আমাদের অ্যাপিল এই সরকারের কাছে না, আজ আমি একজন বঞ্চিত, এই ডিপ্রাইভ, এই শিক্ষা দুর্নীতির জন্য একজন ক্যান্ডিডেটের পক্ষ থেকে বলছি, সমস্ত বাংলার মানুষ রাজপথে আসুন। যারা ভাবছেন এইটা সুমন স্যারের ব্যাপার, এটা ইন্ডিভিজুয়াল ব্যাপার, এই সরলীকরণ আগামী দিন সবাইকে শেষ করে দেবে। হ্যাঁ, কথাই আছে গরিবের কথা বাসি হলে ঠিক হয়, মেনে নেবেন। যে জায়গায় নামিয়ে দিয়েছে, কাদেরকে নামিয়ে দিয়েছে? যারা অপরাধ করিনি। আজকে বলুন সুমন স্যার, আমাদের কি অপরাধ? আমরা যোগ্যতার নিরিখে যার যা কোয়ালিফিকেশন তার অনুসারে বেরিয়েছে, পরীক্ষা দিয়েছি, ভেবেছি কোয়ালিফাই করেছি। যারা কোয়ালিফাই করেছে তারা আমরা চাকরি করব, যারা করব না তারা নেক্সট এক্সামে পরীক্ষা দেব, আবার কোয়ালিফাই করব। এটাই তো প্যাটার্ন, এটাই তো আমরা দেখেছি। কিন্তু আমরা কি দেখলাম? একগুচ্ছ টাকা। শুধু কি পার্থ চ্যাটার্জি ওর পিতা ধরলে হবে? ওই যে লিঙ্ক প্যান উঠেছে, কেন এত টাকা তুলেছে? এই টাকা কোথায়? লিপস অ্যান্ড বাউন্স সব আসছে, কে নেই এর মধ্যে? এই চক্রে একদম মাথায় যে টপ মোস্ট আছে সেকে আমরা জানতে চাই। আমরা ডেমোক্রেটিক ইনফ্রাস্ট্রাকচারে থাকি, কারোর তাবেদার
যোগ্যতার নিরিখে কাজ করব, খাবো, সংসার প্রতিপালন করব। আমাদের রাস্তায় নামতে হবে কেন? আপনারা চাকরি চেয়েছিলেন, আপনারা রাস্তায় ছিলেন। আবার ভুল কথা, চাকরি পেয়েছিলেন, নয়, আপনারা পেয়েছিলেন। চাকরি কেন বিক্রি হলো? আপনারা চাকরি পেয়েছিলেন, শুনুন, কিন্তু আপনারা জয়েন পর্যন্ত করতে পারেননি। এরা জয়েন করে চাকরি হারিয়েছে। নট কল ফর ভেরিফিকেশন একটা বড় সেকশন আছে, 22 লক্ষ যে পরীক্ষার্থী দিয়েছিল। আজকে এই যে টেন্টেড নন টেন্টেড কেন সেগ্রিগেশন করছে না? কেন করছে না কারণ ওই যারা ম্যানিপুলেশনের মাধ্যমে কাজ করেছে তাদেরকে তো রক্ষা করতে হবে। আপনারা ভুল করছেন বারবার। পশ্চিমবঙ্গবাসী হিসাবে আমার একদম অ্যাপিল করুন, আরতি যাই বলুন, আমরা উই আর টু লেট। আমরা অলরেডি মারা গেছি। সুমন বাবু, আমরা কি বেঁচে আছি ভেবেছেন? আমাদেরকে রাস্তায় নামিয়েছে। আমরা কোনোদিন কোনো ছাত্র রাজনীতি করিনি। আমরা সবাই আট পৌড়ে ঘরের মফস্বলে দেখে আসুন, একটার পর একটা স্কুলে তালা পড়ছে। ওনারা বলছেন আমাদের বুকে গুলি মারুন, বলছেন ওনারা। বুকে গুলি মারা কি? আমরা জীবন্ত লাশ, আমাদের মরতে কোনো ভয় নাই। শুনুন, গুলি চললে আমরা নিরস্ত থাকবো, সবার প্রথমে থাকবো না। আর এটা মাতঙ্গিনীর দেশ, এটা রাজ্য, এটা ওইসব ভয় ভয় আমাদের দিয়ে লাভ নেই, কারণ আমাদের সব কেড়ে নিয়েছেন। জীবনটুকু নেবেন, আরে পৃথিবী সবাইকে ছাড়তে হবে। আজ আমরা ছাড়বো, যারা মারবে তারা পরে ছাড়বে, এই তো পার্থক্য। ইতিহাস সাক্ষী থাকবে। এটা হলো দ্যাট ইজ দ্য রাইট টাইম। আমরা যদি এখন সোচ্চার না হই, এই অপরাধ ইতিহাস আমাদের ক্ষমা করবে না। আবারও বলছি, এখন বক্তৃতা করার সময় নয়, এখন ইমপ্লিমেন্ট করার সময়। এই সরকার, আমাদের কোন রাজনৈতিক দলের বিরুদ্ধে এক চুল কোনো রকম কথা নেই। আমরা এই সিস্টেমের এগেনস্টে, এই যে সিস্টেম আমাদেরকে রাস্তায় নামিয়েছে, আমাদের অপরাধটা বলুক, মুখ্যমন্ত্রী বলুক, এটা আপনাদের অপরাধ। কি আপনাদের অপরাধ? কি আপনাদের অপরাধ? আবারও বলছি, বলুন উনি। আমাদের অপরাধ কি এটা যে এই ম্যাল প্র্যাকটিস হয়েছে, চাকরি বিক্রি হয়েছে, সেটা রিভিল হয়েছে? তাই আমাদের কোর্টে যেতে হয়েছে কেন? বারংবার আমাদেরকে বৈঠক করছেন কাদের সাথে এরা জানেনই না, নিজেরা বেছে বেছে বৈঠক করছেন। এই ঘটনা আপনি একটা মামলাকারী শেতাবুদ্দিন থাকলে জানতে পারতেন, যা র্যাঙ্ক জাম, ওই ইনসান আলী কেন চাকরি পেয়েছিল? ওই বেছে বেছে, ওই বেছে বেছে সব জায়গায় ওনার সবকিছুই বেছে বেছে। আমরা কি জানি না? তাই তো কিনা আজকে ফিরাদ বাবু এই কথা বলছে যে আমরা নাকি এই মুখ দেখাতে, টিভিতে মুখ দেখাতে, হ্যাঁ শুনুন, টিভিতে মুখ দেখাতে করছেন এই কাজ। আমরা স্যান্ডাগাঞ্জিতে টাকা দেখাতে আমরা এই সব টিভির সামনে দাঁড়াই না। আমরা সোচ্চারে সত্যি কথা বলি, মরতে আমরা ভয় পাই না। মরে গেল আপনাদের আর্কাইভে থাকবে, আপনারাই বলবেন এরা সত্য বলে গেছে। আমাদের নেক্সট জেনারেশন জানবে। আমি এখান থেকে ডাক্তার বাবুর কাছে যাই। একটা ফুল স্টপ, একটা কমা ইতিহাস মনে রাখবে না, এটা বাস্তব। অরুণিমা, আমি ডাক্তার বাবুর কাছে যাব। ডাক্তার বাবু, বেছে বেছে বৈঠকে ডাকা কিংবা বৈঠক লাইভ স্ট্রিমিং না করা, আপনারা সেই দাবি বাধ্য করিয়েছিলেন মানতে। আজকে ওনারা বলছেন বৈঠক হচ্ছে রুদ্ধদ্বারের ভেতর, কেন লাইভ স্ট্রিমিং হবে না? কাদের বৈঠকে ডাকা হলো আমরা ঠিক করে জানতে পারছি না। আপনারা রাস্তায় ছিলেন, বহুদিন অনশন করেছেন, রাস্তায় ছিলেন, টেনে হিচড়ে টানা হয়েছে, হিচড়ানো হয়েছে, পুলিশ মেরেছে, নিয়ে গেছে, রাস্তায় পড়ে থেকেছেন, অবহেলিত হয়েছেন। এখানে আমি চাকরি প্রার্থী দেখালাম, শিক্ষক চাকরি হারা দেখালাম, আপনি ডাক্তার, জুনিয়র ডাক্তারের প্রতিনিধি হিসেবে আজ আমায় বলুন, এতদিন রাস্তায় থেকেও কোনো লাভ হয়েছে আপনাদের? দেখুন, একটা কথা আমরা পরিষ্কার বলছি, আমরা দেখেছি এই সরকারের কিন্তু এটা পুরনো ট্যাকটিক্স। যখন আমাদের প্রথম আন্দোলন শুরু হলো, আপনার মনে থাকবে কুণাল ঘোষের সঙ্গে কিছু জুনিয়রদের বৈঠক করতে চলে গেল। আমরা তখন অদ্ভুতভাবে দেখলাম ভালো তৃণমূল খারাপ তৃণমূল একটা অদ্ভুত সেগ্রিগেশন চলে এলো, যে এরা ভালো এরা খারাপ। একটা ছাত্র যখন ডাক্তারি পড়তে আসে, একটা ছাত্র যখন চাকরির পরীক্ষার প্রস্তুতি নেয়, সে কিন্তু একজন ছাত্র থাকে, তার মননটাকে এই যেরকম ক্রিমিনাল মনন তৈরি করে দেওয়া হচ্ছে, আমরা তো স্তম্ভিত হয়ে গেছিলাম। একটা ছেলে ডাক্তারি পাশ করছে, সে এরকম ক্রিমিনাল মনন তৈরি হচ্ছে কি করে তার? এটা তো ছিল না কখনো, কোনোদিনই ছিল না। মানুষ রাজনীতি করবে, বন্ধুত্ব সব কিছু ব্যক্তিগত, মানে ভীষণ তার নিজস্ব ব্যাপার সেটা। কিন্তু এই যেটা ক্রিমিনাল মনন তৈরি করার প্র্যাকটিস আমরা এই গত 10-15 বছরে দেখেছি, যে ভীষণভাবে কিন্তু আপনারা বলুন, আমরা যে মাস্টারমশাইদের কাছে পড়েছি, যে ম্যাডামদের কাছে পড়েছি, আপনি নেতাজি ইন্ডোরের মিটিংয়ে মুখ্যমন্ত্রী বলছেন আপনি যোগ্য, আপনি অযোগ্য। তার মানে এই মানুষগুলো যদি আমি ধরে নিলাম স্কুলে গেলেন, তারপর তার ছাত্রদের কাছে কি এফেক্ট হবে? যেমন মাস্টারমশাইকে আমার ম্যাডাম কীভাবে বলেছে, তার গায়ে লাথি মারা হচ্ছে। দেখুন, লাঠির বাড়ি আর লাথি দুটো কিন্তু ভীষণ আলাদা, দুটোই ভীষণ মানে অপমানজনক। কিন্তু একজন মাস্টারমশাইকে লাথি মারা হচ্ছে,
যার দায়িত্ব আইন শৃঙ্খলা রক্ষা করা। আপনার মনে থাকবে যখন অনশন মঞ্চ আমরা বাদ দিয়ে যাচ্ছি ধর্মতলায়, আমাদের একাধিক বন্ধু, আমাদের একাধিক সিনিয়র, যাদের সঙ্গে দুধ এই যে আজকে বলছে না যে ক্যামেরার সামনে মুখ দেখাতে এসছে, যতটা সর্বনাশ হয়ে গেছে এনাদের, এরপরে কেউ ক্যামেরার সামনে মুখ দেখাবে বলে মানে আমি জানি না মানে ফিরহাদ হাকিম কি ভাবছেন, মানে ওনার মানে মস্তিষ্কে যে কি আছে, কি আছে এরকম সর্বস্ব হারা একজন মানুষ। তারা বলছেন এখানে ডাক্তার বাবু ফিরহাদ হাকিম যদি শোনেন বা ফিরহাদ হাকিমের কেউ পরিচিত শোনেন তাহলে শুনুন কি আছে আপনার মননে, আপনি কেন এই কথা বললেন আজ ডাক্তার বাবু প্রশ্ন করছেন। সোশ্যাল মিডিয়া খারাপ আপনি দেখবেন এখনো পর্যন্ত অভয়ার মা বাবাকে শাসক দলের একাধিক নেতাকর্মী, আমি এক্ষুনি আপনাকে 2-3টে পোস্ট দেখাতে পারি, তাবৎ শাসক দলের প্রতিনিধিরা সোদপুরের দর্জি বলে ব্যঙ্গ করছেন। আমরা দেখেছি যে মানুষটা সব হারা হয়ে গেল তাকে রীতিমতো ব্যঙ্গের সম্মুখীন হতে হচ্ছে। সমস্ত যে মানুষটা ভেবেছিল আমার মেয়ের এমবিবিএস সার্টিফিকেট, এমডি সার্টিফিকেট থাকবে, তাকে ডেথ সার্টিফিকেট পেতে 7 মাস ঘুরতে হচ্ছে। লজ্জা, এর থেকে যন্ত্রণার কিছু হতে পারে না। ডাক্তার বাবু আপনি বলছিলেন ব্যঙ্গের কথা এবং তার আগে বলছিলেন লাথি মারার কথা। আজকে আমি সকাল থেকেই চাকরিহারাদের সঙ্গে ছিলাম এবং সেখানে একদিকে চাকরিহারারা বসেছিলেন, আরেকদিকে বিশাল পুলিশ ডিপ্লয়মেন্ট ছিল। আমি পুলিশকে প্রশ্ন করছিলাম যে চাকরিহারারা 3 জন বসে অনশন করছেন, কয়েকজন বসে আছেন, আপনাদের কাঁদানে গ্যাস, বন্দুক, ঢাল, তরোয়াল কেন? তরোয়াল বলতে আমি সার্কাস্টিক্যালি বলছি, এখানে তরোয়াল ছিল না, লাঠি ছিল। আমি যখন সেই প্রশ্ন করি সেখানের পুলিশ অফিসাররা আমাকে কি বলেন দ্রুত দেখুন, ফিরছে আলোচনায় হাই ভোল্টেজ ডিবেটে। দেখুন, এসএসসি ভবনের সামনে এখানে অবস্থানরত শিক্ষকরা এবং আমার ঠিক পিছনে যারা 3 জন বসে আছেন এনারা অনশন করছেন এবং আজকে অত্যন্ত যে পুলিশ ডিপ্লয়মেন্ট সেটা বাড়িয়ে দেওয়া হয়েছে। এখানে আমি একটা বিরাট বড় পুলিশের ভ্যান দেখছি, এখানে র্যাফ রয়েছে। কেন এত পুলিশ এসেছে এটা কিন্তু চাকরি হারারাও বুঝতে পারছেন না। আমি এবার জিজ্ঞেস করবো, স্যার এখানে কি কোনো বড় জঙ্গি হামলা হওয়ার আশঙ্কা আছে? এত পুলিশ হঠাৎ, এত গাড়ি? এরকম কোনো খবর নেই, শিক্ষকরা এখানে রয়েছেন। হ্যাঁ, তো আমাদের বাই অর্ডার যেমন ফোর্সের ডিপ্লয়মেন্ট হয়েছে, যেমন ডিউটি পাঠিয়েছে সিনিয়রসরা, তো সেই অনুযায়ী আমাদের ফোর্স এসছে। মানে এত পুলিশ গতকাল ছিল না, আজকে এত পুলিশ, কাঁদানে গ্যাস, বন্দুক। আমরা এমনি ঘুরতে এলাম স্যার, ঘুরতে আপনারা সবাই একসাথে চলে এলেন? এত পুলিশ কোনো বিশেষ কোনো কারণ আছে কি স্যার? এবং এত পুলিশ, প্রায় প্রত্যেক পুলিশের হাতে আমি লাঠিও দেখতে পাচ্ছি। আজকে কি আবার লাঠিচার্জ করার কোনো অর্ডার আছে? না না, আমি জানার চেষ্টা করছি এত পুলিশ মোতায়েন কোনো কি এখানে অর্ডার আছে স্যার? আচ্ছা, আমি আপনাকে কোনো অর্ডার আছে স্যার? আজকে কি কোনো কারণে এত পুলিশ দেখতে পাচ্ছি স্যার? হ্যাঁ, মানে আমার তো জিজ্ঞেস করাই কাজ স্যার, আমার তো আমি সাংবাদিক, আমি সাংবাদিক কথা বলছি, আমার সাথে তো কথা বলছেন স্যার, আপনি এলেন আমার সঙ্গে কথা সাথে না আপনি গিয়ে ওদের লাঠিগুলো দেখাচ্ছেন। সাংবাদিকের কাজ তো স্যার দেখানো, এখানে আপনারা পুলিশ মোতায়েন তাই বলে প্রত্যেকটা লোককে কি আপনি দেখাবেন? মানে আপনারা পুলিশ মোতায়েন করেছেন, এটাই তো আমরা দেখাবো। আপনারা জানেন, আমরাও জানি, সেভাবে আমরা এসছি, কিন্তু আপনি যেটা ব্যঙ্গ করছেন না, পুলিশ ব্যঙ্গ না স্যার, আমার প্রশ্ন হচ্ছে স্যার আগের দিন যে মার খেয়েছে চাকরি হারার, আজকে কি আবার এরকম কোনো অর্ডার আছে? বেশ, আমার সঙ্গে কথা বলতে এলেন পুলিশ আধিকারিকরা এবং বলছেন যে আমি ব্যঙ্গ করছি, কিন্তু আমি স্পষ্ট ছবিটাই দেখাচ্ছি। ভয় পেয়ে আধিকারিকরা বলছেন আপনারা এই ছবি কেন দেখাচ্ছেন? প্রশ্ন থাকছে কিসের ভয় পাচ্ছে পুলিশ, কিসের ভয় পাচ্ছে সরকার? এই বুমের ভয় না এই অনশনকারীদের ভয়? ভিডিও জার্নালিস্ট দীপঙ্কর কাঞ্জিলালের সঙ্গে কিশলয়, রিপাবলিক বাংলা। আমার সঙ্গে রয়েছেন কাশেম আলী, আমার সঙ্গে রয়েছেন মণিশঙ্কর চ্যাটার্জি। দুজনের কাছে যাব, প্রথমে কাশেম বাবুর কাছে যাব। কাশেম বাবু, এখানে চাকরি হারার সঙ্গে কথা বললাম, তিনি বলছেন আমাদের প্রয়োজন পড়লে বুকে গুলি মারুন, তাও আমাদের কিছু এসে যাবে না, কারণ আমরা রাস্তায় বসে গিয়েছি। চাকরি প্রার্থী এখানে অরুণিমা আমার পাশে বসে চোখের জল ফেলে বলছেন যে আমাদের রাস্তায় এনে বসিয়েছে এই সরকার। আমার পাশে ডাক্তারবাবু বলছেন আমরাও রাস্তায়। পুলিশ বলছে আমরা ঘুরতে এসেছি এবং রাস্তায় পুরো রাজ্যটা বসে রয়েছে। এই রাজ্যের এই সরকারের আর কি দরকার, আমি প্রশ্ন করছি। বলুন কাশেম বাবু। এই কোন সকাল? এ সকাল রাতের চেয়ে অন্ধকার। এ সকাল তো আমরা দেখতে চাইনি। আজকের কোন বাংলায় বসবাস করছি? একজন সংবেদনশীল মুখ্যমন্ত্রী, তার গোটা ক্যাবিনেটটাই চোর, এবং গত পরশুদিন শিক্ষক শিক্ষিকাদের উপরে যে অকথ্য নির্মমভাবে পুলিশি অত্যাচার করা হয়েছে, এই পুলিশি সক্রিয়তা যদি মোথাবাড়িতে দেখা যেত, এই পুলিশ একদিকে মোথাবাড়িতে দোকানের মধ্যে শাটার নামিয়ে লুকাচ্ছে, অন্যদিকে কলকাতার রাজপথে শিক্ষকদের পেটাচ্ছে। এই ঘটনা অত্যন্ত নিন্দনীয় এবং
এ কোন সকাল? এ সকাল তো রাতের চেয়ে অন্ধকার। এই বাংলায় এই সকাল দেখতে চাই না। অভয়ের বিচারের দাবিতে বাংলার মা বোনেরা যেমন ভাবে রাজপথে নেমেছিল, রাজপথে ঝান্ডা ছাড়া মানুষ নেমেছিল, জনগণ স্বতঃস্ফূর্তভাবে নেমেছিল। আজকের এই 26,000 যে শিক্ষক শিক্ষিকারা চাকরি হারিয়েছে, একমাত্র দায়ী মমতা বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। বাংলার জনগণ বলছে, জেনে গেছে জনতা, আসল অপরাধী, আসল চোর মমতা। এদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। এবং যে ফিরহাদ হাকিম বলছেন শিক্ষক শিক্ষিকাদের অপমান করছেন, তিনি বলছেন যে মিডিয়ার সামনে ছবি তোলার জন্য শিক্ষক শিক্ষিকারা আজকে করছেন, আন্দোলন করছেন। আজকে যদি ফিরহাদ হাকিম ববির মেয়ে সরকারি চাকরি করতেন বা স্কুলের শিক্ষিকা হতেন, তার যদি চাকরি চলে যেতেন, ফিরহাদ হাকিম ববি কি এই কথা বলতে পারতেন? আমি তার কাছে এই কথা প্রশ্ন তার কাছে রাখতে চাই। এই গভীরতা সকালকে আর নতুন যদি দিক নির্ণয় করতে হয়, আসুন এই সরকারকে পশ্চিমবাংলার মাটি থেকে উৎখাত করতে হবে এবং এই শিক্ষকেরাই পারবে। এই সরকার পশ্চিমবাংলায় থাকতে পারে না। আজকে চারিদিকে হাহাকার, মা বোনেরা শিক্ষকেরা চিৎকার করছে। এই আর্তনাদ কে শুনবে? কিশোর আয়দা বলুন, এই আর্তনাদ কে শুনবে? যারা 10 লাখ 15 লাখ নিয়ে অযোগ্যদের চাকরি দিয়েছে, সেই সমস্ত তৃণমূল নেতাদের বাড়ি ঘেরাও করা উচিত এবং টাকার দাবিতে তাদের বাড়ি ঘেরাও করতে হবে। এই মানুষ জেগে গেছে এবং শিক্ষক শিক্ষিকারা জেনে গেছে। আমরা সর্বত্রভাবে শিক্ষক শিক্ষিকাদের পাশে আছি, আপনাদের আন্দোলনের সাথে আছি এবং এটা আশা করব যে আপনাদের কর্মস্থানে আপনারা ফিরবেন, আপনাদের জয় হবে। যারা যোগ্য শিক্ষক তারা জয়ী হবে। এই প্রার্থনা ছাড়া আমাদের কাছে আর কিছু নেই। আপনাদের সাথে রাজপথে যখন মনে হবে তখনই মনে করবেন, আমরা আপনাদের সঙ্গে থাকবো। বেশ, এখান থেকেই মণিশঙ্কর বাবু, আজকে আপনার পাশে চাকরি প্রার্থী বসে রয়েছেন, চাকরি হারা রাস্তায় বসে রয়েছেন। ইনিও রাস্তায় ছিলেন, এই ডাক্তারবাবুও রাস্তায় ছিলেন। সমস্ত রাজ্যটা রাস্তায় যারা ছিল তাদেরকে রাস্তা থেকে তুলে আমি আপাতত স্টুডিও এনেছি আপনাকে। আপনি এই সরকারের সমর্থনে কথা বলবেন, আপনার সামনে এনে বসিয়েছি দেখানোর জন্য গোটা রাজ্যটা রাস্তায়। এবং সরকারটা আর কোনো প্রয়োজন আছে কিনা মানুষ প্রশ্ন করছেন, যে গোটা রাজ্য যদি রাস্তায় থাকে তাহলে সরকারও চলে আসুক রাস্তায় 2026-26-এ। এদিকে আপনি নতুন করে নিয়ে এসছেন এরকম না। অরুণিমার এই ধরনের যেগুলো আবেগপ্রবণ কথাবার্তা এবং সত্যিকারের যেগুলো, সেগুলো অনেকবারই আমি স্টুডিওতে শুনেছি, একই পাশেই শুনেছি। প্লিজ আমাকে কিন্তু ডিস্টার্ব করবেন না। আমি দেখি 3 মিনিট 4 মিনিট টানা বলে গেছেন আবেগের কথা। আমি ওনার আবেগের কথা বলতেই পারে, মানে আমি বলছি যে উনি কথাগুলো তো মিথ্যে কথা বলছেন। এবং যতগুলো এখানে প্যানেলিস্ট যারা বললেন, তারা তাদের রুচিসম্মত কথা, তাদের নিজের রুচিবোধকে মাথায় রেখে তারা কথা বলেছেন। এবং আমি দেখলাম একজন সুমনবাবু, তিনি ফিরহাদ হাকিমকে চোর বললেন এবং এই কাসেম আলীও চোর বললেন। আমার কথা হচ্ছে যে এই যে ডাক্তাররা, প্লিজ কাসেম ভাই প্লিজ বলতে দিন আমাকে, আমি বলতেই পারেন। আর্টিকেল 19 সাবক্লজ 1(2)তে 1(a)তে পরিষ্কার ফ্রিডম অফ এক্সপ্রেশনের কথা বলা আছে, যেটা এখানে মান্যতা দেয় সবাই তাদের স্বাধীনভাবে তাদের কথাবার্তা বলতে পারে। আপনারাও বলেছেন। আমি বলছি পরিষ্কার, তো সত্যি ববি হাকিমকে তো টাকা নিতে দেখা গেছে, অনেককেই দেখা গেছে। চোর যদি আখ্যা দেন সেটাও তো কোনো অন্যায় নেই। তাহলে সেই চোরগুলো বাইরে থাকবে আর এই মাস্টারদের চাকরি যাবে। আপনারা সুপ্রিম কোর্টে এটা বলবেন না কেন? 2014 থেকে 2025 এই নারদা মামলার বিচার কেন হবে না? কেন চোরগুলোকে বাইরে রাখা হবে? তাহলে এখানটা থেকে আপনারা পলিটিক্স করছেন, আপনারা কেন সোচ্চার হবেন না? তো চোর যখন বলবেন, চোর প্রমাণিত হলে বলবেন। আপনি একজন শিক্ষক, সেই শিক্ষক আইনের ভাষায় যখন সুপ্রিম কোর্টে দাঁড়িয়েছিলেন, আইনের ভাষাতে কথাগুলো বলবেন। আজকে দেখা যাচ্ছে যে সত্যি আজকে যে সিচুয়েশনটা তৈরি হচ্ছে, মনে মনে আমরা অনেক সময় ভাবি সত্যি এই সরকারটার কি আর প্রয়োজন আছে? সত্যি এই মাস্টারদের উপর এত করাপশনের তথ্য চলে আসছে, সত্যি একে কি সাপোর্ট করা যায়? এই ভাবনাগুলো যখন মনের মধ্যে আসে, তখন কিছু মানুষের যে অ্যাক্টিভিটিসগুলো আমরা দেখি, এই যে সুমনবাবুর মতো যে যারা তাদেরই প্রতিনিধিরা গেছে ওখানে বৈঠক করতে, তাদেরকে বিশ্বাস করছে না। তাদের নিজেদের চাকরির যোগ্যতা যাদের আছে, তাদের নিজেদের মধ্যে কোনো একতা নেই। নেতা হওয়ার দৌড়ে সবাই এক একজনে আছে। আচ্ছা, আপনাকে না ডাকলে
আরেকজনকে যদি ডাকে, সে যদি তৃণমূলপন্থী মানে কোনো চাকরি প্রার্থী হয়, তিনি আপনার কি খারাপটা করতে পারে? আপনার তো চাকরিটাই চলে গেছে সুপ্রিম কোর্ট থেকে, এর থেকে খারাপ কিছু ডিসিশন নিতে পারে? আরেকটা জিনিস আমি বলছি আপনাকে, যে আজকে আপনাকে ভাবতে হবে, আপনারা অনেকেই অনেক আইন নিয়ে পড়াশোনা করেন। আমি দেখেছি সুপ্রিম কোর্টে যখন ডাক্তারদের যখন মামলা হচ্ছিল, তখন অনেক ডাক্তারদের মুখে শুনেছিলাম, অনেক মাস্টারদের মুখেও অনেক সময় শুনি, অনেক আইনের ব্যাখ্যা শুনি, ছিল সঠিক। আমি বলতে চাইছি, এই আলোচনা যে এখন করছেন, সুপ্রিম কোর্ট থেকে চাকরি ডিসমিস করে দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্ট থেকে তো বলেনি যে আপনারা মিরর ইমেজটা প্রডিউস করলে এই মামলাটার অল্টারনেট কিছু একটা হবে। তাহলে আপনারা সুপ্রিম কোর্টের আদেশকে মান্যতা দিয়ে পরবর্তী পদক্ষেপ নেবেন, নাকি যদি কেউ বলে আপনারা আলোচনার টেবিলে আসুন তাকে মান্যতা দেবেন? যদি তাকে মান্যতা দেন, তাহলে রাস্তায় কেন দাঁড়িয়েছেন? তাকেই মান্যতা দেন, পারলো না পারলো দেখে তারপরে আপনারা করবেন। আর অভিজিৎ গাঙ্গুলি মহাশয় সম্পর্কে কথা বলবো, আপনারা কি আশ্বাস, আপনি কি আশ্বাস দিতে চান? এই দাঁড়িয়ে কি কিছু বলতে পারবেন? আর না হলে অনেক হাইকোর্টের বিচারপতি রিটায়ারের পরে সুপ্রিম কোর্টে ওখানে যে প্র্যাকটিস করে, আপনি এই মাস্টারদের পাশে দাঁড়িয়ে ওখানে একটা হিয়ারিং করে দেখান যে আপনার কতটা যোগ্যতা আছে, এইরকম পারেন কি পারেন না। শুধুমাত্র সুশ্রুতি দিয়ে রাজনীতি করছেন, তাহলে বলে দিন পলিটিক্স মাইলেজ পাওয়ার জন্য এগুলো করেছি। এদেরকে বিপদে চালিত করে রাজ্যটাকে আরো ডুবিয়ে দেবেন। একবারও আটকায়নি, দ্রুত, তারপর আমি শঙ্কুবাবুর কাছে যাবো। হ্যাঁ, যেটা মণিশঙ্কর বাবু বলছেন যে কেন চাওয়া হচ্ছে ওএমআর শিট বলা হয়নি, রিট পিটিশন যেটা হবে সেখানে যদি মিরর কপি, যেটা বারবার বলা হচ্ছে যে ওএমআর অরিজিনাল, সেখানে সেটাতেই একমাত্র সেগ্রিগেশন সম্ভব। এবং সেটা যদি এসএসসি চাই, সরকার চাই, এখনো সম্ভব। এই প্যানেল থেকে যারা ম্যানিপুলেশনের মাধ্যমে কাজগুলো অর্জন করেছে তাদেরকে বাছাই করে রিমুভ করা এখনো সম্ভব, কিন্তু হচ্ছে না। শঙ্কুবাবুর কাছে যাবো আমি। একটু আগে মণিশঙ্কর বাবু বলছিলেন আপনারা বলবেন এই রাজ্যের বিভিন্ন সরকারের বিভিন্ন প্রতিনিধিকে চোর বলবেন, আপনারা বলবেন চাকরি চুরি হয়েছে, কিন্তু আপনারা সুপ্রিম কোর্টে গিয়ে একদম স্পেসিফিক অভিযোগ করবেন না এবং সবার চাকরি চলে যাবে। যারা চোর তাহলে তারা বাইরে রয়েছে কেন, এমনটা বলছিলেন মণিশঙ্কর বাবু, উত্তর দিন। চোরেরা তো বাইরে নেই, পার্থ চট্টোপাধ্যায় তো জেলের মধ্যেই আছেন। আর যে দু এক গাছি চোর আছেন তাদের নাম তো অলরেডি চার্জশিটে এসছে, সময়ের অপেক্ষা তারা ভেতরে যাবেন। মণিশঙ্কর বাবু তো আইনটা ভালো করে জানেন, জনৈক্য যাদের নাম আসছে, শুভেন্দু অধিকারীকে চোরেরা ধরছেন, তাই তো জ্বালা হয়েছে আপনাদের। ভাই আমায় বলতে দেবেন না, একটু আগে জ্ঞান দিচ্ছেন, মণিশঙ্কর বাবু আপনি টানা বললেন, আমাকে বলতে দেবেন না। আপনি বলুন, ভাই আমি শুরু করলাম, এখন তো চোরের কাহিনী শেষ হয়নি, দাঁড়ান, এই তো সবে শুরু, সূচনা কাণ্ড। আপনাকে বুঝতে হবে। আবার বলুন, আবার বলুন, আপনি তো ডাকাত মশাই, আমরা তো মণিশঙ্কর দা অডিও ডাউন, বাঁকুড়া তো লোকে জমি চুরি করে, বলুন না একটা উদাহরণ দিন, আপনি লোকে বলে একটা এক্সাম্পল ওনাকে শেষ করুন মণিশঙ্কর দা, এটা দিস ইজ নট গুড। হ্যাঁ শুনুন, আমার কথা হচ্ছে সরকার পড়েছে বিপদে। সরকার যদি এখন যেটা লুকিয়ে রেখেছে অযোগ্যদের বাঁচানোর জন্য, যে অ্যাকচুয়াল মিরর ইমেজ, সেটা যদি দিয়ে দেয় তাহলে প্রশ্ন উঠবে, সরকারের যারা যারা এইসব করেছেন তারা বিপদে পড়বেন। ফলে তাদের তো এটা দিতেই হবে। এখন আমার প্রশ্ন যে 26,000কে তারা সরাসরি, তার মধ্যে 9,000কে যে অযোগ্য, তাদের বাঁচানোর জন্য ম্যাক্সিমাম নাম্বার যারা যোগ্য তাদেরকে তারা রাস্তায় বসিয়ে দিয়েছেন। তার জন্য যারা প্রতিবাদ করতে গেছেন তাদের লাঠি, তাদের ভবিষ্যৎ দিয়ে ছিনিমিনি খেলেছেন। আমি সরাসরি জানতে চাই, যারা তারা চোর নন, তারা মহানুভব, তারা চুরি করে বিশাল কাজ করেছেন, দয়া করুন যেখানে চুরি করে এদের অরিজিনাল ওএমআর সিটের মিরর ইমেজটা রেখেছেন, আরেকটা পিটিশন। আচ্ছা আপডেট দিই শঙ্কুদা। একটু আগে আমাদের সঙ্গে যিনি অনশনকারী চাকরিহারা তিনি বসেছিলেন, তিনি বললেন যারা আজকে বৈঠকে গেছে তারা একটা সিলেক্টেড সেকশন, আমরা তাদের পাঠাইনি। এই মুহূর্তে ব্রেকিং নিউজ উঠে আসছে, আমি যাচ্ছি শঙ্কুদা আপনার কাছে। শিক্ষামন্ত্রী চাকরিহারা শিক্ষকদের বৈঠক, কিশলয়ের অগ্নিবাণে বড়সড় বক্তব্য রাখলেন, বড়সড় কথা বললেন। সেখানের একজন অনশনকারী চাকরিহারা তিনি বলছেন যে গেছে বৈঠকে বা যারা গেছে বৈঠকে তাদের বেছে বেছে নিয়ে যাওয়া হয়েছে, তাদের চেনেনি না, এরা চেনেনি না, বেছে বেছে বৈঠকে ডাকা হয়েছে। এবং যারা প্রকৃতপক্ষে অনশন করছেন, প্রতিবাদ করছেন, তাদের বৈঠকে ডাকা হয়নি, পুরো বৈঠকটা সাজানো, এমনটা অভিযোগ করছেন চাকরিহারা অনশনকারী। বলুন শঙ্কুদা, শেষ করুন। একটা কথা শুধু বলতে চাই, আমি 2011-র আগে এক সময় এই দলটা করেছিলাম, এরা আন্দোলন করেছিলেন। ভাই বিকাশ ভবন থেকে যেখানে ছেলেরা অনশন করছে তার দূরত্ব কতটা? এসএসসি অফিস থেকে, চেয়ারম্যানের চেয়ার থেকে তারা যারা সামনে বসে রয়েছে তার দূরত্ব কতটা? ভাই আমি যদি জনগণের সরকার চালাই, যদি আমার বাড়ির ছেলেরা চাকরিহারা হয়ে রাস্তায় বসে থাকে, আমি নেমে তাদের সাথে কথা বলতে যেতে পারবো না? আমি তাদেরকে এড়িয়ে চলছি কেন? কারণ আমি চুরি করেছি।
আমি উত্তর দিতে পারছি না কেন? কারণ আমি তাদের চাকরি খেয়েছি। কসমিন কালে তুমি এটা ভেবেছিলে যে সরকারি চাকরি চলে যাবে? তোমার বাড়িতে মেয়ে থাকলে তার বিয়ে দিলে, তুমি এরপর থেকে সরকারি চাকরি দেখলে, পশ্চিম বাংলার সরকারি চাকরি দেখলে, তাকে হচ্ছে কোনো মতে মেয়ের বিয়ে দিতে না। আমি তোমাকে একটা লাইন বলবো, একটা লাইন। তুমি জানো পশ্চিমবঙ্গ সরকারের সিভিল কোড এখন জিরোতে চলে গেছে। পশ্চিমবঙ্গ সরকারি চাকরি শুনলেই ব্যাংকার লোন দিচ্ছে। আমি বলছে পশ্চিমবঙ্গ সরকার চাকরি করে যে কোনো সময় চাকরি চলে যেতে ঠিক আছে, কোন জায়গায় দিয়ে যাচ্ছে? নেতাদেরকেও দেয় না। আমি বলছি যে তুমি যে কথাটা বললে যোগ্যদের তালিকা এবং অযোগ্যদের সংখ্যাটা তুমি বললে, এইটা কোত্থেকে পেলে? কোর্ট বলেছে, কোর্ট বলেছে তো? অভিজিৎ বাবু অর্ডার দিয়েছিল। অভিজিৎ বাবুকে বলুন না সুপ্রিম কোর্ট যেতে। আরে যাচ্ছে তো। দালালি না করে সুপ্রিম কোর্ট যে মামলা করে উত্তর দেব। ইংলিশ বলতে পারে কোনো সমস্যা নেই। আপনি যে কথাটা বলছেন আমি আজকে অ্যাপ্রিসিয়েট করছি, তুমি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছো যে এইটা কোথায় আছে, আপনি কোথা থেকে পেয়েছেন। আমি তোমার কাছে শুধু এইটুকু জানতে চাইছি যে পরীক্ষা কে নিয়েছে? এসএসসি তো, অথরিটিকে এসএসসি বলবে ভাই এর মধ্যে 9000 যেটা লিস্ট পাওয়া গেছে সিবিআই পেয়েছে তারা অযোগ্য, বাকিটা যোগ্য। এইটা বলতে পারছে না কেন? এইটা বলতে পারছে না কেন? শেষ করতে হচ্ছে। আজকে কিশোরের অভিমানে গোটা রাজ্য রাস্তায় বসে রয়েছে, শিক্ষকরা রাস্তায় বসে রয়েছে চাকরি হারিয়ে, ছাত্রছাত্রীরা যারা পড়াশুনো করে চাকরি পেয়েছে তারা বসে রয়েছে রাস্তায়, ডাক্তার বাবুরা রাস্তায় বসে রয়েছেন, সবাই অনশন করছেন, গোটা রাজ্যটা রাস্তায় বসে আছে। আর যারা রাজ্য চালাচ্ছে তারা এসিতে বসে উৎসব। আপনারা উৎসবে ফিরুন, এবার সময় হয়ে গিয়েছে, আসুন উৎসবে। আবার বলবেন তো এই চাকরিহারা শিক্ষকদের উৎসবে ফিরতে। দেখব কেমন উৎসব হয় 2026-এ। জনগণ হয়তো নিশ্চয়ই বুঝছেন, দেখবেন। ছোট্ট বিরতির পর ফিরছি, দেখতে থাকুন রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।